আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম অধ্যায় তরঙ্গ এবং শব্দ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই বিষয়ের বেসিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টার সম্পর্কে যে ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সমস্যাগুলো আছে তার জন্য এবং তোমাদের ক খ প্রশ্নের জন্য এই বেসিক বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যে বহু নির্বাচনী প্রশ্ন সেটাও এখান থেকে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে দেখো, শুরু করা যাক। চ্যাপ্টারের নাম হচ্ছে তরঙ্গ শব্দ। তাহলে আমরা প্রথমে দেখি তরঙ্গ কাকে বলে। তরঙ্গ, এটা ইংরেজ আছে ওয়েভ। তাহলে তরঙ্গ শব্দ ওয়েভ অ্যান্ড সাউন্ড, ওয়েভ অ্যান্ড সাউন্ড, এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তরঙ্গ কাকে বলে? তরঙ্গ বলতে আমরা ঢেউকে বোঝাই। আমরা পানির ঢেউ লক্ষ্য করেছি, স্প্রিংয়ে যখন টানি সেটা লক্ষ্য করেছি। পুকুরে বা যে কোনো বাটিতে যদি পানি রাখা হয়, পুকুরের ভেতর আমরা কোনো ঢিল ছুড়লে দেখা যায় যে এক জায়গায় ঢিলটা পড়ে, চতুর্দিকে ওই পানির স্রোত আস্তে আস্তে কিনারার দিকে পৌঁছে যায়। অথবা পানি ভর্তি বাটির ভেতর উপর থেকে যদি এক ফোঁটা পানি তোলা হয়, পানি ফেলা হয়, সে পানিটা দেখবে আস্তে আস্তে কিনারার দিকে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এক জায়গায় ফেললাম কিন্তু চতুর্দিকে ওটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ শক্তির প্রবাহ হচ্ছে। এখানে পানি আছে, পানিতে এখানে যদি ঢিল ফেলা হলো উপর থেকে, এটা শক্তিগুলো আস্তে আস্তে কিনারার দিকে যেতে থাকবে। এইটাকে বলা হচ্ছে তরঙ্গ। তরঙ্গের ক্ষেত্রে আমরা আরেকটা বুঝতে পারি যে আমরা জানি প্রত্যেকটা পদার্থ সবগুলো অসংখ্য অণুপরমাণু সমন্বয়ে গঠিত, এবং আমরা জানি এই পদার্থগুলো সবসময় কি থাকে, কম্পমান অবস্থায় থাকে, কাঁপতে থাকে। কম্পমান অবস্থায় থাকার ফলে কোন যদি তাপমাত্রা আরও বাড়ানো হয়, সেক্ষেত্রে কী হবে, এর সাথে এর সংঘর্ষ হবে। এ আবার কী করবে, এ তো বসে থাকবে না, এ আবার একে ধাক্কা দেবে, একে ধাক্কা দেবে, একে ধাক্কা দেবে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা চলতেই থাকে, অবিরামভাবে চলতে থাকবে। তাপমাত্রা যত বাড়তে থাকবে, এই অণুগুলোর গতি অর্থাৎ গতিশক্তি বাড়তে থাকবে, ফলে অপরকে একজন আর অপরজনকে ধাক্কা দেবে। তোমরা খেয়াল করবে, তোমরাই যখন একজনকে আরেকজনকে ধাক্কা দেবে, সেটা কিন্তু ও পড়ে যেতে পারে, কিন্তু ওর বডির স্থানান্তর ঘটে। অর্থাৎ এই ক্ষেত্রে কী ঘটনা ঘটে, এই কণাগুলো কিন্তু এক জায়গায় আরেক জায়গায় সরে যাবে না। একে ধাক্কা দেবে, একে ধাক্কা দেবে, কিন্তু জায়গায় থাকবে, কম্পিত অবস্থায় থাকবে। যা আমার হাতটা যদি একটা কম্পন হয়, তাহলে হাতটা আমরা এভাবে নড়াতে পারি, হাতের অবস্থান কিন্তু এখানেই থাকছে। তাহলে শক্তি স্থানান্তর হচ্ছে, কিন্তু আমার হাতটা কিন্তু ওই জায়গায় থেকে যাচ্ছে। আমরা তরঙ্গ যেটা বলি, তরঙ্গ মূলত শক্তি সঞ্চালনের একটা প্রক্রিয়া। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি যাবে, কিন্তু ওই কণাগুলো জায়গা থেকে স্থানান্তরিত হবে না। এটাই হচ্ছে তরঙ্গ। আর যেহেতু আমি বললাম যে এই ঘটনাটা চলতেই থাকবে পর্যায়ক্রমে, এটা একটি পর্যায়ক্রমিক ধর্ম। তাহলে আমরা তরঙ্গ কাকে বলতে পারি, যে পর্যাবৃত্ত আন্দোলন জড় মাধ্যমের এক স্থান থেকে শক্তি অন্য জায়গায় সঞ্চালন করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে ওই জায়গা থেকে স্থানান্তর হয় না, এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে তরঙ্গ বা ওয়েভ। এবার তরঙ্গ হচ্ছে দুই প্রকার। তরঙ্গ কত প্রকার? তরঙ্গ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, এবং আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। খেয়াল করো, অনুপ্রস্থ অর্থাৎ অণুগুলো তরঙ্গের সাথে প্রস্থ বরাবর যাবে। সেক্ষেত্রে আমরা দুইটা চিত্র আঁকতে পারি। এইটা একটা তরঙ্গ এ অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান, এদিকে চলছে, এটা হচ্ছে বি অবস্থান ধরলাম। তরঙ্গ যাচ্ছে কোন দিকে, এখান থেকে এভাবে। এখন দেখো, এই যে একটা মাধ্যম, এটা আমরা আরেকটা প্র্যাকটিক্যালি দেখাতে পারি। প্র্যাকটিক্যালি বলতে তোমরা হাতে যদি একটা দড়ি নাও, দড়ির এক প্রান্তে ধরে এরকম যদি ঝাঁকাতে থাকো, তাহলে ওইটাও কি উপর নিচে লাফাতে থাকবে, উপর নিচ হবে। সেটা হচ্ছে তরঙ্গ, জাস্ট এই আকৃতির হবে। তাহলে এই পদার্থের প্রত্যেকটা জায়গায় কি আছে, কণা আছে। আমরা জানি প্রত্যেকটা পদার্থ কণা দ্বারা গঠিত, তাহলে এভাবে কণাগুলো আছে। এখন প্রত্যেকটা জায়গায় কি আছে, কণা। এখন এই কণাগুলোর সাথে তরঙ্গ যাচ্ছে কোন দিকে, দেখো এ থেকে বি এর দিকে তরঙ্গ যাচ্ছে, এখান থেকে উৎপন্ন হলো সামনের দিকে যাচ্ছে। কিন্তু এই কণাগুলোর দিক কোথায়, এর সাথে কোন দিকে, এটা যদি আমরা একটা আঁকি,
কণা আছে এই দিকে, তাহলে কণা আছে উপরের দিকে, এ আছে এই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হলো 90 ডিগ্রি। তাহলে কণাগুলো তুমি যেটাতে আঁকবে 90 ডিগ্রি পাবে। এখান থেকে আমি যদি এটাতে আঁকি অথবা এখান থেকে এটাতে আঁকি, প্রত্যেকটা ক্ষেত্রে কী পাওয়া যায়? 90 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে অণুগুলো যাচ্ছে উপরের দিকে আর তরঙ্গ যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। তাহলে এই ধরনের তরঙ্গকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, অর্থাৎ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমকোণে অগ্রসর হয় সেই তরঙ্গকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এক্ষেত্রে আমরা অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে উদাহরণ দিতে পারি কি? এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এই দিকে যাচ্ছে হচ্ছে তরঙ্গ আর উপরের দিকে যাচ্ছে হচ্ছে কণা। তাহলে কণা এবং তরঙ্গের মধ্যবর্তী কোণ হবে কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে তরঙ্গ যাচ্ছে এদিকে আর উপরের দিকে যাচ্ছে হচ্ছে কণা, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে যে তরঙ্গ কণাগুলোর দিকের সাথে সমকোণে অগ্রসর হয় সেই ধরনের তরঙ্গকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি হচ্ছে পানির তরঙ্গ, তারপরে দড়ি তরঙ্গ, এগুলো। তাহলে দড়ি দেখবে এরকম আকৃতি দেখা যাবে, সেজন্য আমি দড়িটা উল্লেখ করলাম। এই হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এবার আমরা দেখব অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে। অনুদৈর্ঘ্য তরঙ্গ আমি চিত্র এইখানে আঁকালাম যে একটা দেওয়ালের সাথে ধরো এটা একটা দেওয়ালের সাথে একটা স্প্রিং লাগানো আছে, এটা স্প্রিং, এটা আছে স্প্রিং। এখন এই স্প্রিংয়ের এখান থেকে তুমি বল প্রয়োগ করবে এদিকে, অর্থাৎ আমরা হাতে যদি একটা স্প্রিং থাকে, স্প্রিংকে টেনে প্রসারিত করতে হবে। তাহলে আমি হাতও যেদিকে টানছি স্প্রিংও কিন্তু সেদিকেই যাচ্ছে। আবার যদি ছেড়ে দিই, আমার হাতের দিক আর স্প্রিংয়ের দিক কিন্তু একই দিক, অর্থাৎ এক্ষেত্রে আমি টানছি কোন দিকে, বল প্রয়োগ করছি এদিকে, তরঙ্গও যাচ্ছে এদিকে, অর্থাৎ দুইটা দিকই কিন্তু একই দিকে। এখন এইটাকে যদি টানা হলে তাহলে আমরা দেখি স্প্রিংয়ের আকারটা এমন হয়ে যাবে, অর্থাৎ এখানে আর এটা, তাহলে প্রসারিত হবে। আবার কি হবে? ছেড়ে দিলে তখন কি হবে? সংকুচিত হবে। তাহলে আরেকটা আমরা চিত্র যদি আঁকি, তাহলে স্প্রিংয়ের যে ধর্ম সেটা এক জায়গায় সংকুচিত এভাবে থাকবে, এটাকে বলে সংকোচন, এটা হচ্ছে প্রসারণ। আবার সংকোচন, আবার প্রসারণ। তাহলে এইটুকুকে বলা হচ্ছে সংকোচন, এইটুকুকে বলা হবে হচ্ছে প্রসারণ। তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গগুলো হলে তরঙ্গ কীভাবে চলে? সংকোচন এবং প্রসারণের মাধ্যমে অগ্রসর হয়। তাহলে সংজ্ঞাটা কী হবে? যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমান্তরালে অর্থাৎ একই দিকে অগ্রসর হয় সেই তরঙ্গকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আমরা তীর চিহ্ন যেটা দিয়ে থাকি, এদিকে হচ্ছে তরঙ্গ, এই দিকেই হচ্ছে কণা। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? যখন একই দিকে যাবে তাহলে মধ্যবর্তী কোণ হবে কত? 0 ডিগ্রি। এ হচ্ছে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে উদাহরণ কি? স্প্রিংয়ের তরঙ্গ। উদাহরণ হচ্ছে স্প্রিংয়ের তরঙ্গ, তারপরে শব্দ তরঙ্গ, এগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছে। এগুলো এমসিকিউ কাজে লাগবে, প্রশ্ন হতে পারে যে শব্দ কোন ধরনের তরঙ্গ, তারপরে পানির ঢেউ কোন ধরনের তরঙ্গ, এগুলো এমসিকিউ আকারে আসবে। তাহলে আমরা তরঙ্গ সম্পর্কে জানলাম। আমরা তরঙ্গ সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। এটা খুব ইম্পর্ট্যান্ট টপিকস, বিধায় প্রশ্নটুকু এই অংশটুকু খুব ভালোভাবে খেয়াল করবে। আমি একটা তরঙ্গ এঁকে নিচ্ছি আগের মতো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পজিশন ধরে নিলাম। কোথা থেকে যাচ্ছে আমি তীর চিহ্ন দ্বারা বুঝাই নিলাম, এদিকে যাচ্ছে। এখন খেয়াল করো, এ অবস্থান থেকে বি অবস্থানের দিকে যাচ্ছে। তাহলে এই ধরনের উপর নিচ যখন থাকবে, এই ধরনের ঢেউ আকৃতির, সেই ধরনের তরঙ্গকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি দেখিয়েছিলাম? সংকোচন আর প্রসারণ। অনুদৈর্ঘ্য তরঙ্গ চলে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে, অনুপ্রস্থ তরঙ্গ চলে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদের
মাধ্যমে। এখন তরঙ্গ শীর্ষ কিন্তু আমরা জানি শীর্ষবিন্দু বলতে সবচেয়ে উঁচু বিন্দু বোঝায়। তাহলে এখানে দেখো তরঙ্গ যেভাবে যাচ্ছে সেটার শীর্ষবিন্দু কোথায়, এটা, তাহলে শীর্ষবিন্দু আমি এইটা ধরলাম, শীর্ষবিন্দু আছে এইটা, এটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু, এটাকে বলে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ। আর পাদবিন্দু কোনটা আমরা জানি নিচের বিন্দুটা আছে পাদবিন্দু। আমরা এটাকে যদি এক্স অক্ষ ধরি তাহলে উপরটুকু হবে প্লাস, নিচের পাটটুকু হবে কত মাইনাস, অর্থাৎ এই দাগের উপরের অংশ প্লাস মান হিসাবে ধরবো, নিচের অংশ মাইনাস মান হিসাবে ধরবো। এইগুলো হচ্ছে পাদবিন্দু। তাহলে এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ উপরের বিন্দু, এটা হচ্ছে তরঙ্গ পাদবিন্দু। তাহলে প্রশ্ন হতে পারে অনুপ্রস্থ তরঙ্গ কিভাবে চলে, তাহলে অনুপ্রস্থ তরঙ্গ তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদবিন্দু উৎপন্ন করে চলে, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে চলে। এবার আমরা এর যে বিষয়গুলো সেটা আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে পূর্ণকম্পন। পূর্ণকম্পন, পূর্ণকম্পন বলতে আমরা যখন বৃত্তাকার পথে ঘুরি, খেয়াল করো যে এটা একটা বৃত্ত যদি হয়, আমরা এই জায়গা থেকে যাত্রা শুরু করলাম, এই জায়গা থেকে আমরা পুরা বৃত্ত ঘুরে আসলাম, ঘুরে আবার এই অবস্থানে আসলাম, এটাকে বলে একটা পাক, আমরা যেটা পাক বলে থাকি, এক পাক ঘুরে আসলাম। আমরা যেমন ওই যখন দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে এত পাক ঘুরতে হবে, তো 2000 মিটার হয় তাহলে বলে 5 পাক অথবা 4 পাক ঘুরতে হবে, তাহলে এইটা হচ্ছে একটা পূর্ণ পাক। তাহলে এখান থেকে ঘুরে আবার পূর্বের অবস্থানে ফেরত আসবে, অবস্থানটা দেখতে হবে। তাহলে একের ক্ষেত্রেও একটা পূর্ণ কম্পন আছে। আমি যাত্রা শুরু করলাম দেখো এ বিন্দু থেকে, একটা পূর্ণ কম্পন। আর একটা বিষয় জানাই দিই, এক্ষেত্রে বৃত্তের কোণ হচ্ছে কত 360 ডিগ্রি, বৃত্তের কোণটা হচ্ছে কত 360 ডিগ্রি। তাহলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে কোণ লাগবে হচ্ছে কত 360 ডিগ্রি কোণ ঘুরে আসতে হবে, 360 ডিগ্রি কোণ। এইটা যখন যেখান থেকে যাত্রা শুরু করবে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করার পরে যেখানে ফেরত যাবে সেটা সেই জায়গায় হচ্ছে একটা পূর্ণ কম্পন সম্পন্ন। এইটুকু যদি আমরা খেয়াল করি, আমরা 4টা ভাগ করি, এইটুকু কত 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি, তাহলে টোটাল এইটুকু হচ্ছে কত 180 ডিগ্রি, আবার এইটুকু হচ্ছে কত 180 ডিগ্রি। তাহলে আমরা এই জায়গা থেকে যখন এই অবস্থানে, অর্থাৎ আমি এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে বি, অর্থাৎ এ থেকে বি, যেটা দেখো 180 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি সে পথ ঘুরে আসলো। তাহলে পূর্ণ কম্পনটা হবে কত এ থেকে বি পর্যন্ত। তাহলে একটা পূর্ণ কম্পন কত দূর হলো, তাহলে একটা পূর্ণ কম্পন আমি যদি এটা দেখাই, এটা উপরের দিকে যদি আমি লিখি, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত একটা পূর্ণ কম্পন, পূর্ণ কম্পন। মনে রাখবে 360 ডিগ্রি পথ, আমি যেখান থেকে যাত্রা শুরু কেন 360 ডিগ্রি। অনুরূপভাবে আমি যদি এই জায়গা থেকে যাত্রা শুরু করি, প্রশ্ন হতে পারে এখান থেকে না আমি এখান থেকে হতে পারি, তাহলে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে কত 180, 270, তাহলে আবার 90 ডিগ্রি আরও বেশি আসতে হবে। তাহলে এই জায়গায় আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, তাহলে এটা আমি এ ড্যাশ দিলাম, এটা বি ড্যাশ দিলাম, তাহলে এ ড্যাশ থেকে যাত্রা শুরু করলে বি ড্যাশ হবে একটা পূর্ণকম্পন, অথবা এ থেকে যদি যাত্রা শুরু করি তাহলে বিতে হবে পূর্ণকম্পন। খেয়াল রাখবে 360 ডিগ্রি পথ অতিক্রম করতে হবে। আচ্ছা, এবার এটা একটা পূর্ণকম্পন, তাহলে পূর্ণকম্পন আমরা বুঝলাম। তাহলে পূর্ণকম্পন এখানে 360 ডিগ্রি, পথটা হচ্ছে কত এ থেকে বি পর্যন্ত, অথবা এ ড্যাশ থেকে বি ড্যাশ পর্যন্ত। অর্থাৎ তরঙ্গ যে জায়গা থেকে যাত্রা শুরু করবে আবার ওই অবস্থানে ফেরত আসবে, তবে অবশ্যই 360 ডিগ্রি পথ অতিক্রম করতে হবে, এটা একটা পূর্ণকম্পন। 2 নম্বর টপিকস আমরা যেটা আলোচনা করব, পর্যায়কাল। পর্যায়কাল, পর্যায়কালটা কি জিনিস, আমরা যে এই যে একটা পূর্ণকম্পন হলো, পর্যায়কালটা হচ্ছে একটি পূর্ণকম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, সম্পন্ন হতে যে সময় লাগে তাকে কি বলে, পর্যায়কাল বলে। পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে, একে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পর্যায়কালটা কি,
এই যে এক বৃত্তর ক্ষেত্রে আমি বোঝাই যে এই একটা এখান থেকে যাত্রা শুরু করে 360 ডিগ্রি আসতে ধরো তার 1 মিনিট সময় লাগলো বা 50 সেকেন্ড সময় লাগলো, তাহলে তার পর্যায়কাল কত হবে? তাহলে তার পর্যায়কাল হবে 50 সেকেন্ড। অনুরূপভাবে তরঙ্গের ক্ষেত্রে যদি আমরা এ থেকে বি পর্যন্ত আসতে যদি ধরো এ পর্যন্ত, যে এটা ছিল একটা পূর্ণ কম্পন, এইটুকু তার আসতে সময় লাগলো ধরো 5 সেকেন্ড। কত? 5 সেকেন্ড এখান থেকে যাত্রা শুরু করে এ পর্যন্ত। তাহলে তার পর্যায়কাল হবে কত? টি ইজ ইকুয়াল টু কত? এটা। তাহলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে বলা হয় তার পর্যায়কাল। পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যাদের তার 2 সেকেন্ড সময় লাগে তার পর্যায়কাল হবে 2 সেকেন্ড। এবার আসছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক এফ, ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্কটা কি? কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করে, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয়, পূর্ণকম্পন সম্পন্ন হয় তাকে কি বলা হয়? কম্পাঙ্ক। কম্পাঙ্ক বলে। এক্ষেত্রে আমি যেটা বললাম এক পাক ঘুরে আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। এখন ওই ঘটনাটা যদি 1 সেকেন্ডে সে 20 বার করতে পারে, অর্থাৎ 1 সেকেন্ডে কোনো যন্ত্র 20 বার ঘুরবে 1 সেকেন্ডের ভিতরে। শর্ত আছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে সে যদি 20টা পাক ঘুরে আসতে পারে তাহলে তার কম্পাঙ্ক হবে কত? 20। আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকি, আচ্ছা, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এককটা হচ্ছে একক হার্টজ, HZ, অথবা সাইকেল পার সেকেন্ড। সাইকেল পার সেকেন্ড অর্থাৎ এক চক্র সম্পন্ন করতে যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করবে। তাহলে কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। কাকে বলে? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করতে পারে সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। তো কোনো যন্ত্র যদি ওই বৃত্তাকার পথটি 1 সেকেন্ডে 50 বার ঘুরতে পারে তাহলে তার কম্পাঙ্ক হবে কত? 50 হার্টজ। কয়বার ঘুরবে? এরকম 50 বার। তাহলে তার কম্পাঙ্ক হবে কত? 50 হার্টজ। এটা কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যদি 50 বার ঘরে তার ফ্রিকোয়েন্সি আছে 50 হার্টজ। আমরা যেটা ইলেকট্রিসিটি ব্যবহার করি অর্থাৎ বিদ্যুৎ, এর গায়ে তোমরা ইলেকট্রিসিটির যে কোনো জিনিস যদি কিনতে যাও খেয়াল করবা ওতে লেখা থাকে 50 হার্টজ, অর্থাৎ প্রতি সেকেন্ডে এরকম 50 বার ওঠানামা করে। যে এখান থেকে একটা কম্পাঙ্ক হচ্ছে এই পর্যন্ত এরকম 50 বার, অর্থাৎ সেক্ষেত্রে এরকম 50 বার ওঠানামা করবে। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যদি 50 বার ওঠানামা করে তার কম্পাঙ্ক হবে কত? 50 হার্টজ। এবার আমরা যাব তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করলে আমরা বলেছি যে এ থেকে বি পর্যন্ত একটা পূর্ণ কম্পন। এই পূর্ণকম্পন সম্পন্ন করতে তরঙ্গের এইটুকু দূরত্ব ধরলাম হচ্ছে 50 সেন্টিমিটার। এ থেকে বি এর দূরত্ব কত? 50 সেন্টিমিটার। তাহলে একটা পূর্ণকম্পন সম্পন্ন করতে হয়েছে কত দূরত্ব গেছে সে? 50 সেন্টিমিটার। এইটাই হবে তার তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এটা উচ্চারণ হচ্ছে ল্যামডা। যে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। এখন আরেকটা আছে তরঙ্গ বেগ। বেগ মানে কি আমরা জানি, কোনো বস্তু নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ, একে দ্বারা বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে কোনো নির্দিষ্ট দিকে, তাহলে তরঙ্গ বেগটা কি? কোনো নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার তরঙ্গ বেগ। এখন খেয়াল করো, এইটুকু হচ্ছে 50 সেন্টিমিটার, এইটুকু যেতে তার সময় লাগে কত? 2 সেকেন্ড। তাহলে আমরা বেগ বিকে কীভাবে বের করি? ভি ইজ ইকুয়াল টু কত? S/T। এস এর মান কত? 50 সেন্টিমিটার, তার মানে কত? 0.2। টি এর মান কত? 2 সেকেন্ড।
ভাগ করলে হবে কত দেখো, যে 0.5 আচ্ছা আমরা এটা কি করতে পারি, যে 5 নিচে হবে কত 2 × 10, তাহলে তার বেগ হচ্ছে, দেখো তাহলে তরঙ্গ বেগটা কি জানি, 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তার তরঙ্গ বেগ। এখন এটা গেছে কত 50 সেন্টিমিটার, গেছে কত সেকেন্ডে, সেটা হচ্ছে 2 সেকেন্ডে। তাহলে তরঙ্গ বেগ হবে কত 0.5 ভাগ 2, তাহলে এর 0.25 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তরঙ্গ বেগ। আবার আমরা আরেকটা কি বিষয় আলোচনা করলাম, তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাদ, কম্পাঙ্ক কাকে বলে, পর্যায়কাল কাকে বলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, তরঙ্গ বেগ কাকে বলে। এখন আমরা আলোচনা করব বিস্তার সম্পর্কে। বিস্তারকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা, কি দ্বারা, এ দ্বারা। এখন বিস্তারটা কি জিনিস, আমরা এখান থেকে দেখো এটাকে বলা সাম্যাবস্থান, এটা আছে অক্ষ সাম্যাবস্থান। এখান থেকে তরঙ্গ সর্বোচ্চ দূরত্ব গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে এই সাম্যাবস্থান থেকে একটা লম্ব আঁকতে হবে, যে দূরত্ব সেটা হচ্ছে বিস্তার। অর্থাৎ সাম্যাবস্থান থেকে তরঙ্গ শীর্ষ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বিস্তার। বিস্তার এদিকেও হতে পারে, তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থান, এখান থেকে এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এইটুকু হচ্ছে বিস্তার। তাহলে বিস্তারের সংজ্ঞা কি, বিস্তারের সংজ্ঞা হচ্ছে সাম্যাবস্থান থেকে তরঙ্গ যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে। তাহলে সাম্যাবস্থান থেকে এদিক উপরের দিকেও যেতে পারে, নিচের দিকে যেতে পারে, যে দূরত্ব এইটুকু হচ্ছে তার বিস্তার। বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা বিষয় আমাদের কাজে লাগবে দশা। দশা বলতে আমরা কি বোঝাই, দশা বলতে আমরা অবস্থা বোঝাই, বলি না যে এর দশা বা দশা খুবই খারাপ, তার মানে এর অবস্থা খুবই খারাপ। তাহলে অবস্থা বোঝাবে। তাহলে এই যে তরঙ্গগুলো চলছে, কণা, যে কোনো কণার যে কোনো মুহূর্তের অবস্থা, যে কোনো মুহূর্ত বলতে পারে, এখানেও বলতে পারে, এখানে যে কোনো মুহূর্তের অবস্থা। এখন এই পজিশনে যখন যাবে এইটা তার অবস্থা, এখন এখানে যাবে এটা তার অবস্থা, তাহলে এইগুলোকে বলা হবে হচ্ছে দশা। আশা করি বুঝতে পেরেছো, এই বিষয়গুলো তোমাদের কাজে লাগবে। আবার আমি আগামী ক্লাসে এখান থেকে আলোচনা করব কম্পাঙ্ক পর্যায়কালের ভিতরে সম্পর্ক, তরঙ্গ বেগ, কম্পাঙ্কের ভিতরে সম্পর্ক, ভি = f ল্যামডা। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।